তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। শারমিন ঠোঁটের কোণে ইচ্ছু হাসি নিয়ে বলল, ম্যাডাম একটু প্রবাদ আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সৌন্দর্যকে কে না ভালোবাসে বলুন ম্যাডাম। মীরা কোনো উত্তর দিল না, শুধু একটি গভীর নিঃশ্বাস ফেলে মন থেকে বেদনাকে সরানোর চেষ্টা করলো। শারমিন আবার বল, ম্যাডাম পৃথিবীতে কত রকমের ফুল আছে বলুন, কিন্তু আমরা সেই ফুলটাই হাতে নিই যা আমাদের চোখে সুন্দর লাগে। আপনিও কি তাই করেননি? মীরা মৃদু হাসির আড়ালে গভীর বেদনাকে লুকিয়ে বলল, আপনার কথা ঠিক, তবে জানেন আমার চোখে দেখা প্রতিটি ফুলেই সুন্দর ছিল, তাই আমি হয়তো সৌন্দর্যের প্রকৃত অর্থ বুঝতে পারিনি। এই আলাপের মাঝেই আমান হোসেন কয়েদখানায় প্রবেশ করলো। শারমিনের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কঞ্চে পড়ল। কতদূর কাজ হলো শারমিন? শারমিন ধীর স্বরে মাথা নত করে উত্তর দিল, জি স্যার, উনি স্বীকারোক্তি দিচ্ছেন। আমান শারমিনের কথা একটু মাথা ঝাঁকে মীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখ সুকুঞ্চিত করে ভারী কঞ্চে পড়ল, বড়লোকের বউ হয়েও খুন করতে যাওয়ার কি দরকার ছিল? তাও কিনা নিজের স্বামীকে, নাকি পরকীয়ার কোনো কেস? মীরা উত্তর দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখে। তার এমন নিস্তব্ধতায় আমানের প্রিয় কুঞ্চিত হলো। তিনি ক্রুদ্ধ স্বরে শারমিনকে নির্দেশ দিলেন, প্রত্যেকটা কথা রেকর্ড করবেন। হক সে কারান চৌধুরীর স্ত্রী বা আচার চৌধুরীর বোমা, ছাড় দেওয়া হবে না। যথেষ্ট সম্মান করা হচ্ছে, অন্য কেউ হলে এতক্ষণে। গবলে আমান উত্তপ্ত শ্বাস ফেলে থেমে গেল, কিন্তু এর বেশি কিছু বলার সাহস করলো না, কারণ মীরাকে কিছু বলার অর্থ চাকরিচ্যুত হওয়ার শঙ্কা। আমান ক্রুদ্ধ মুখে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে মীরা ছোট ওতে মৃদু নড়ে উঠল। ও কি বেঁচে আছে? মীরার প্রশ্ন শুনে আমান থমকে দাঁড়ালো, বিস্ময় ভরা চোখে পেছন ফিরে বলল, কে মিস্টার কারান চৌধুরী? মীরা চোখ নামানো অবস্থাতে নিচু গলায় জবাব দিল, হ্যাঁ জি। আমান একটু আর হেসে বিদ্রুপের সুরে বলল, বাবা, আপনি কি মনে হয় যেভাবে আঘাত করে ক্ষত বিখ্যাত করেছেন, তারপরও কি তার বেঁচে থাকার কথা? এই কথা মীরার মুখ বিষণ্ণতে ছেয়ে গেল, সহসা তার চোখ থেকে নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ল। এটা অবলোকন করে আমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ কাল জেলে আসার পর থেকে ক্ষণকাল আগেও পর্যন্ত মীরার চোখে এক বিন্দু জল দেখা যায়নি। একটু পরে আমান কঠোর স্বরে বলল, এইভাবে কেঁদে পুলিশের মন গলাতে পারবেন না। প্রতিদিনই আপনার মতো 4-5টা কয়েদি দেখি। শারমিন, ওনার মুখ থেকে বাকি কথা বের করুন, আমি রিপোর্টটা লিখে আসি। ওকে ম্যাডাম। আমান প্রস্থান করলেন, কিন্তু মীরার অশ্রুধারা থামবার নয়। সে এমন কিছু শুনতে প্রস্তুতি ছিল না, যাকে সে নিজের হাতে প্রাণনাশের চেষ্টা আক্রমণ করেছিল। আজ তার জন্যই বুকের গভীরে মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন স্বামীকে আঘাত করেনি, নিজেকেই ধ্বংস করে এসেছে। শারমিন কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, ম্যাডাম কান্না করে কোনো লাভ হবে না, এখানে আপনার কান্নার কদর নেই। তার চেয়ে ভালো হবে আপনি ঘটনাটা খুলে বলুন। মীরা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে নিজের ভেতর থেকে উঠে আসা সব আবেগ নিয়ন্ত্রণ করে বলল, জি। তারপর ঠোক গিলে কণ্ঠ পরিষ্কার করে ধীরে ধীরে ঘটনার পুনরাবৃত্তি করতে শুরু করলো। ঘড়ির কাঁটা রাত 1টার ঘর ছুঁই ছুঁই। মীরা শুয়ে আছে নিজের কক্ষে, কিন্তু নিদ্রা তার চোখের পাতায় স্পর্শ করছে না। মনে যেন আজ অজানা এক অশান্তি বারবার এপাশ ওপাশ করতে করতে সে ভাবে, আজকে কি তবে ঘুম আসবে না? ওকে দেখার পর থেকেই সবকিছু যেন এলোমেলো লাগছে। ধ্যাত। অস্থির হয়ে উঠে বসে, খানিকক্ষণ বসে চার্জ থেকে খুলে ফোনটি হাতে নেয়, কানের ছবিটি খুঁজে বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো ছবিটি জুম করে কানের গভীর নীল চোখ দুটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, আবার কখনো দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিঞ্চিত হাসি ছড়িয়ে বলে উঠছে, ব্লু আইস হিপনোটাইজ টেরিকার্ডি। তারপর হঠাৎই চোখ ফিরিয়ে নেয়, ফের ফিসফিস করে বলে, তো না, ওর চোখের দিকে বেশিক্ষণ তাকানো যাবে না। লুকোচুরি করার দৃষ্টিতে আবারও কানের ছবি দেখতে শুরু করে। এবার মুখে
এক চপল হাসি রেখা ফুটে ওঠে। মনে মনে বলে, এমন ভাব করছি যেন ও আমার পাশে বসে আছে আর আমার এই পাগলামি দেখছে। আমার বাগদত্তা, আমি দেখবো না তো কে দেখবে? মীরার ভাব ভঙ্গিতে তখন এক শিশুসুলভ কৌতুক খেলে যায়। আচ্ছা বাবা শুধু একটাই ছবি দিল, আরো কয়েকটা দিতে পারতো না? ওয়েট, ওর নিশ্চয়ই ফেসবুক আইডি আছে। সাদাত আঙ্কেলের ছেলে, সার নেম তো চৌধুরী হবে। এই ভাবনায় সে অতি দ্রুত ফেসবুক খুলে অনুসন্ধানে মগ্ন হয়ে যায়। একটু পরেই সবার উপরে কারানের প্রোফাইল দেখে মীরার চোখ বিস্ময় বড় হয়ে উঠে উঁচিয়ে বলে, বাবা ফেমাস! আচ্ছা উনি কি সেই করণ চৌধুরী যাকে টিভিতে দেখেছি? প্রোফাইলের ছবিগুলো দেখতে দেখতে অবিলম্বে সে যেন নিজেকে অন্য এক জগতে খুঁজে পায়। ও তার মানে এই কারণই আস্তাদ আঙ্কেলের ছেলে, সেই হট টপ বিজনেসম্যান করণ চৌধুরী। মীরার মুখে লজ্জার হালকা আভা ফুটে ওঠে। সারা রাত বসে বসে কারের ছবিগুলো দেখতে থাকে। তার মন প্রাঙ্গণে আজ ফুটে উঠেছে অনাবিল বাসন্তিক ছোঁয়া। তার হৃদয় আকুল হয়ে উঠেছে সেই পুরুষের জন্য, যার ছবি একে একে তার মনের কোণে কোণে জায়গা করে নিচ্ছে। অথচ এই অপরূপা নারী নিজেও জানে না তার নিজের সৌন্দর্যই কতখানি অমোঘ। কিছুদিন পর তার বিয়ে, তার এই রূপের অধিকারী অন্য কেউ হবে। তখন হয়তো মমতাজের দীর্ঘস্থায়ী ভয়ের অবসান ঘটবে। কিন্তু এখানে কি ভয়ের শেষ? প্রভাতে মমতাজ মীরার ঘরে এসে দেখে মীরা ফোনের দিকে মগ্ন, চোখ দুটো এক দৃষ্টিতে কি যেন দেখছে। মমতাজ শীতল স্বরে ডেকে ওঠে, মিরু। মায়ের ডাক শুনেই মীরা চমকে ওঠে। দ্রুত চুলগুলো একটু ঠিকঠাক করে ইচ্ছে হেসে বলে, দাঁড়িয়ে আছো কেন মা, বসো। মমতাজ এসে মীরার পাশে বসে। কিছুক্ষণ চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই মেয়ে অন্য বাড়ির মানুষ হয়ে যাবে। কিছুদিন পরে মেয়ে অন্য বাড়ির মানুষ হয়ে যাবে, এই ভাবনা মমতাজের বুকের ভেতর হাহাকার জাগিয়ে তোলে। মীরা মায়ের কাঁধে মাথা রেখে নরম স্বরে বলে, মা কিছু বলছো না কেন? বকা দেবে কেন? বকা দেবে না? বলবে না যে এখনো শুয়ে আছি কেন? মীরার কথায় মমতাজ হালকা হাসে, কিন্তু মুখে গাঢ় বিষণ্ণতা। একটি দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা জল আঁচলের মাধ্যমে মুছে মেয়ের দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর কাপা কাপা কঞ্চে বলে, মা, পরশু তোর বিয়ের দিন ঠিক হলো। ভাবতেই কেমন লাগে, আমার মেয়ে এত বড় হয়ে গেল। মীরার মায়ের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা এমন ভাবে বলো না তো, তাহলে আমি কিন্তু বিয়ে টিয়ে করছি না। মমতাজ মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বলে, মেয়ে হয়ে জন্মেছিস রে, কোনো না কোনো দিন তো স্বামীর সংসার করতেই হবে। তারপর কিছুটা থেমে স্বপ্নালু স্বরে বলে, জানিস মিরু, আমি এক শ্যামপুরুষের প্রেমে পড়েছিলাম, গভীরভাবে প্রেমে পড়েছিলাম। মীরা মায়ের বুক থেকে মাথা তুলে বিস্মিত স্বরে বলল, বাবা? মমতাজ মৃদু হাসে। তারপর মনের গভীর থেকে বলে, তোর বাবা যদি আমাকে বন্দিনী করেও রাখতো, তবু আমি সারা জীবন তার সেবায় নিজেকে নিবেদিত করতাম। বিয়ের পর থেকে তোর বাবা যে গ্লাসে পানি খেত, আমি সেই গ্লাসে তার ঠোঁট ছোঁয়া অংশ থেকে পানি পান করতাম। তোর বাবা যখন খাওয়া শেষে হাত ধুয়ে যেত, আমি তার প্লেটে পড়ে থাকা চাবানো হাতটা পুনরায় চিবাতাম। আর যেই নিম ঠাল দিয়ে তোর বাবা মেসোয়াক করতো, আমি সেটি দিয়েই মেসোয়াক করতাম। সোজা কথা, তোর বাবা যদি কোনো দিন জানতে চায় আমার জীবনে তার জন্য কি আছে, সেদিন আমি আমার বুক চিরে তাকে দেখিয়ে দিব। আমার সমস্ত সত্তা দিয়ে শুধু তাকে ভালোবেসেছি। এই কথাগুলো বলে মমতাজ একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। মনের গভীরে পঞ্জীভূত সবকিছু উজাড় করে দিলেন নিঃশেষে। মমতাজ ইচ্ছ হাসি ধরে রেখেই বললেন, কিছু বুঝলি? এদিকে মীরা মায়ের কথাগুলো শুনে অশ্রু জল চোখে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর থেমে গেছে, কিন্তু হৃদয়ে তোলপাড় চলছে। মমতাজ হালকা হেসে আবার বললেন, তুই আর কারণও একদিন এমনই ভালোবাসার গল্প লিখবি, দেখিস। মীরা লজ্জা পেয়ে একটু হেসে নিল। তারপর বলল, কিন্তু মা, বিয়েটা এত তাড়াতাড়ি কেন ঠিক হলো? আরো কিছুদিন সময় নেওয়া যেত না? মমতাজ মেয়েকে জড়িয়ে ধরে বললেন, ছেলেপক্ষ থেকে এটাই জানানো হয়েছে রে, আমি তোর বাবাকে সময় নিতে বলেছিলাম, কিন্তু তোর বাবা বলল ছোটবেলা থেকেই চিনে ওদের, কি আর দেখব,
তারা যখন বলেছে পরশুই বিয়ে হোক, তাই আমিও আর আপত্তি করিনি। মমতাজ ফোন বের করে কার্নের নম্বর মেসেজ করে মীরাকে পাঠিয়ে দিলেন। তারপর হেসে বললেন, তুই চাইলে ওকে কল করতে পারিস। মমতাজের স্নেহ দৃষ্টি মীরার উপর স্থির থাকে, অর্থাৎ মেয়ে চলে যাওয়ার আগে তার প্রতিটি মুহূর্ত ধরে রাখার চেষ্টা করছে। খানিকটা সময় পর মমতাজ উঠে দরজা দিয়ে বের হতে যাবে, তৎক্ষণাৎ মীরার ডাক শোনা গেল। আজ রাতে আমার পাশে শোবে? মমতাজ কথাটা শুনেই ফিরে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আচমকা চক্ষু জোড়া পানিতে ভরে উঠল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে হেসে বললেন, তুই না বললেও আমি আজ তোর সাথেই শুতাম মা। মা মেয়ে একটু আবেগ ভাগাভাগি করে ব্যস্ত। ঠিক তখনই মহিমা তরপাতে তরপাতে কক্ষে ঢুকে পড়ল। তার মুখশ্রী ক্রোধে রক্তিম। মানি না, মানবো না। মমতাজ অবাক হয়ে বলে ওঠে, কি মানবি না? এত ছটফট করছিস কেন? আগে বস। মাহিমা ক্রোধ নিয়ে বলল, মীরা কিসের বসাবসি? আগে বলো, আপুর বিয়ে পরশুদিন কেন ঠিক করেছো? হেসে বলল, মমতাজ বাবা বলেছে? কিন্তু আমি এই বিয়ে মানি না। এত পরিকল্পনা করলাম, গান, নাচ, শপিং, কিভাবে একদিনে সব করব? শান্ত গলায় বললেন, এই বিয়েটা ছোট করে করা হবে, শুধু পরিবারের লোকজন নিয়ে। মাহিমা আশ্চর্য হয়ে চোখ উল্চে বলে, কি? না, এটা হতেই পারে না। আমি শেনু, আদিবাকে সব বলে রেখেছি, ওদেরকে ইনভাইটেশন দিব। এত এত প্ল্যান করলাম, হবেই না। মীরা হেসে বলল, তোকেই বা কে বলেছিল সবাইকে জানিয়ে বেড়াতে? মাহিমা ঠোঁট উল্টে বলল, মমতাজ আমি কি জানতাম বাবা মা আমাকে এইভাবে ঘোল খাওয়াবে? হেসে বললেন, থাক, আর রাগ করিস না। মীরার বিয়ের অনুষ্ঠান যখন জমিয়ে করা হবে তখন আনন্দ উল্লাস করিস। তাছাড়া মুসলমানদের বিয়ে ধুমধাম করে করতে হয় না, আর বিয়ে কম খরচে কম মানুষ নিয়ে করাই ভালো। তুই বড় হলে সব বুঝবি। অথচ মাহিমা রাগ করে মুখে বিরক্তি ভঙ্গি নিয়ে কোনো উত্তর না করে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের নির্জনতা ভেদ করে মীরা মায়ের গা ঘেঁষে শুয়ে আছে। মন থেকে কোনোভাবেই সেই চিন্তাগুলো সরাতে পারছে না। মনে মনে সে ভাবে, আচ্ছা আমার কি ওকে একবার কল করা উচিত? কিন্তু যখন জিজ্ঞেস করবে কে আপনি, তখনই তো আমার সব গুলিয়ে যাবে। এমনিতেও তো অপরিচিতদের সাথে কথা বলতে গেলে আটকে যাই, আর ওর সাথে কথা বলতে গেলে তো শরীরের প্রতিটি স্নায়ুতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো ঝিরঝির শুরু করে যাবে। থাক বাবা, এতদিন যেমন ছিলাম তেমনই থাকি, যা হবে হালাল ভাবেই হবে। কথাগুলো ভেবে মীরা লজ্জায় মায়ের বুকের মধ্যে মাথা গুজে নেয়। মমতাজ একটু নড়ে চড়ে উঠছে, নরম কঞ্চে বলে, কি রে মিরু, ঘুমাচ্ছিস না কেন? মায়ের কণ্ঠ শুনে মীরা কোনোরকম রা না করে মাকে আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরে। কিন্তু কথায় আছে না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে আর ছাড়ে না। মীরার মনের অবস্থা এখন সেই রকমই। ভালোবাসার বুনন তার মনের কোণে কোণে জমাট বেঁধে আছে। অনেকক্ষণ চেষ্টার পর মীরার ঘুম আসছে না। সামনে থেকে অদেখা পুরুষটির ভাবনা প্রতিনিয়ত কল্পনা এসে ভেসে উঠেছে। প্রতিটি চিন্তা একে একে মস্তিষ্কের সব কোষ জট পাকিয়ে দিচ্ছে। মীরা হালকা আক্ষেপের সুরে মনে মনে বলে, ধুর, বিয়ের আগে সামনাসামনি একবার ওকে দেখলামও না। এই বলে মায়ের হাতটি আলতো করে সরিয়ে দিয়ে আবার মায়ের বুকের কাছে গুটিয়ে যায়, যেন সেই বুকের উষ্ণতা সে নিজের দুশ্চিন্তাগুলোকে ভুলে থাকতে চায়। তবু মনের ভিতরে সেই গভীর তোলপাড় তাকে প্রতি মুহূর্তেই জাগিয়ে রাখছে। মীরা এবং কারণের বিয়ের আয়োজন ছিল সাদামাটা, শুধুমাত্র দুই পরিবারের সদস্য মিলে পারিবারিকভাবে। কিন্তু সেই সাদামাটা অনুষ্ঠানে লুকোনো ছিল অজস্র আবেগের স্রোত। আজ তাদের বাসরাত, এক বিশেষ রাত, যেখানে তরুণীদের হৃদয়ে ভরে ওঠে স্বপ্নের ফুল। মীরাও সেই স্বপ্নের আবেশে বোনা, যাকে সে চিনে উঠতে পারেনি, অথচ আজ থেকে তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে। কক্ষটি প্রশস্ত এবং শুভ্র, সাদা রঙের চারপাশে থাকা আসবাবপত্রগুলো শুভ্রতার শ্রুতি কাগার। এমনকি কক্ষে অবস্থান করা ফুলদানিতে রাখা আর্টিফিশিয়াল অর্কিড ফুলগুলো সাদা।
কক্ষটি জুড়ে সাদা স্ফটিকের আলো ঝলমল করছে। একমাত্র বিছানার উপর ছড়িয়ে থাকা লাল গোলাপের পাপড়িগুলোই রঙিন আবহ তৈরি করেছে। কক্ষের কোণে জ্বালানো একগুচ্ছ সাদা মোমবাতিও জলে ভাসমান লাল গোলাপের পাপড়ি, সব মিলে রোমান্টিক পরিবেশে প্রেমের ভাস্কর্য তৈরি হয়েছে। এরই মাঝে আরো একটি রঙের দেখা মিলল, সে হলো শুভ্র রাজকীয় দানবাকৃতির বিছানার মধ্যখানে বসে থাকা সদ্য বিবাহিতা নববধূ মীরা। তার শরীর শোভা পাচ্ছে মেরুন লেহেঙ্গা আর সোনালি ডিজাইনের সূক্ষ্ম রেখাগুলো মীরার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। মীরার প্রতিটি নড়াচড়ার লেহেঙ্গাটি তরঙ্গের মতো উঠছে নামছে। মাথার ঘোমটা দিয়ে সে অপেক্ষা করছে কারণের জন্য। এদিকে তার অন্তরের গভীরে অসংখ্য প্রশ্ন উকি দিচ্ছে। এত লজ্জার কি আছে মীরা? ইটস নর্মাল। ইস, এক মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে কত যে নিঝুম স্বপ্নে ভেসে যাচ্ছি, আর কতক্ষণ। এবার আমার স্বপ্নটাকে সত্যি করে দিন কারণ সাহেব। মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার চিন্তা করে, আচ্ছা, উনি কি হাত ধরবেন নাকি কিস করবেন, নাকি হাই হ্যালো দিয়ে শুরু করবেন? হায় আল্লাহ। আকাশের মতো বিশাল ভাবনার মধ্যে পড়ে নিজেকে সম্বোধন করে বলে, এবার থাম মীরা, আর কত? ওর জন্য এই কয়দিন মাথাটাকে যে পরিমাণে খাটিয়েছি তা তো পরীক্ষার আগের রাতেও খাটিনি। বলে স্মিত হেসে নেয়, আবার নিঃশ্বাস ছেড়ে আবেশ মাখা স্বরে পড়ে, কিন্তু ওকে তো খুব দেখতে ইচ্ছা করছে। কখন আসবে কখন আসবে, কারণ বেটা আসতোস না কেন? আর কত ওয়েট করাবি বউকে? ধরু। এই অপেক্ষার মধ্যে স্বপ্নের লুকোচুরি আরো গভীর হচ্ছে। সে জানে না কি আছে সেই পুরুষের মধ্যে যা তার 3 দিনের ঘুম কেড়ে নিয়েছে। এমন সময় সহসায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে কারান। তার শরীরে সাদা কালো মিশ্রিত দাগ কাটা টি শার্ট আর কালো ট্রাউজার, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। সে ঘরে প্রবেশ করে আপেলে কামড় বসাতে বসাতে আড়মোড়া ভেঙে ভাবলেশীনভাবে 2 পা ফাঁক করে ডিভানে বসে আপেল খাওয়ায় মনোযোগ দিল। মীরা ঘোমটার ভেতর থেকে কারানকে আবসা আবসা দেখে অবাকের স্বরে বলে, অদ্ভুত। যদিও মানতেই হবে উনি সত্যি সুদর্শন পুরুষ, ইভেন পিকের থেকেও বাস্তবে বেশি সুন্দর লাগছে। কিন্তু কথা হলো, বাসর রাতে শেরওয়ানি রেখে ট্রাউজার টি শার্ট পরে আসছে কেন? খানিক বাদে কারান আপেলের শেষ অংশে কামড় বসে উঠে হিমায়ক থেকে একটা বিয়ার বের করে টেবিলে রেখে ডিভানে শুয়ে পা নাড়াতে নাড়াতে ফোনে স্ক্রল করতে লাগলো। কানের এহেন কর্মকাণ্ডে মীরা আশ্চর্যের সহিত কারণের দিকে তাকিয়ে থাকে। মনে মনে মীরা নিশ্চয়ই কারণকে অদ্ভুত কিছু কথাও শুনিয়েছে। ক্ষণিকের পর কারণ ডিভান থেকে উঠে মীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর টেবিলে রাখা দুধের গ্লাসটা ধরে গম্ভীর কণ্ঠে বলে, সো আর ইউ স্যাটিসফাইড নাও? মীরা ফ্রিকুঞ্চন করে বলে, সরি। কারণ তির্যক তাচ্ছিলের সহিত হেসে বলে, আমি মনে হয় স্প্যানিশ ভাষায় বললাম। মীরা একটু ভরকে গিয়ে ইশতিহারিত বোধ করলো, কিঞ্চিত নড়ে বসল। তারপর শান্ত গলায় জিজ্ঞেস করলো, না মানে আপনি কি খুশি না? মীরার কথা শুনে কারণের মুখে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। তার চোখে ক্ষোভ আর তাচ্ছিল্য মিশেল স্পষ্ট। সে বিড়বিড় করে বলল, আমার লাইফটাকে হেল করে জিজ্ঞেস করছে খুশি কিনা। একটু থেমে কারা নিজের রাগকে আর সংযত করতে না পেরে হাতে ধরা দুধের গ্লাসটির নিচে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কাঁচের টুকরো ছিটকে সারা ঘরে ছড়িয়ে পড়ল। মীরা চমকে ওঠে ঘোমটার আড়াল থেকে কারণের দিকে তাকিয়ে থাকে। তার এমন আচরণ মীরার বুকে ধক করে উঠল। কারণ এবার হঠাৎ গর্জে উঠে বলল, মাই ফ্রিডম, মাই জয় অ্যান্ড এভরিথিং আই ওয়ান্স চেরিশড হ্যাভ ভ্যানিশড অ্যান্ড ইট ইজ ইউ হু বিয়ার্স দ্য ব্লেম। মীরার হৃদয়ে তার কথাগুলো শীতল চুলের মতো পিঠে গেল। তবুও নিজেকে সামনে নিয়ে মীরা সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ বিরক্তি নিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, আনএডুকেটেড গার্ল। এনিওয়েজ, এই বিয়েটা শুধু একটা বোঝাপড়া ছাড়া কিছুই না। তাই আমাকে নিয়ে হাজব্যান্ড ম্যাটেরিয়াল কোনো এক্সপেকটেশন রাখবেন না। ওয়েট এ মোমেন্ট, হোয়াই অ্যাম আই অ্যাড্রেসিং ইউ ফর্মালি? এই মেয়ে, তোমার বয়স কত? মীরা কারণের এমন অদ্ভুত আচরণে শুধু যে বিরক্ত বোধ করলো এমন নয়, সাথে মাথাও তর তর করে রাগ জেগে বসলো। নিজের বউয়ের সাথে কিভাবে আচরণ করা উচিত সেটা না হয়
শেখেনি, কিন্তু একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তাও কি জানে না? জানা নেই এই লোকের? মীরা তাতে চেপে বলল, I'm 22 years old, a birth year pharmacy student at Jagannath University. কারণ তীর্যক দৃষ্টিতে তাকে বলল, এই হ্যালো, আপনার বায়োডাটা কেউ শুনতে চায় নাই। যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকুই বলবেন। আর হ্যাঁ, তুমি আমার থেকে 6 বছরের ছোট বাচ্চা মেয়ে। আই ডোন্ট নো হোয়াট মাই ফ্যামিলি স ইন ইউ, বাট ডোন্ট বিলিভ দ্যাট ইউর লাভ ক্যান সফটেন মি, ফর আই এম নট ইজিলি মুভড। রিমেম্বার দ্যাট। মীরা কিছু না বলে তাকে নির্লিপ্ত দৃষ্টিতে দেখছিল, কিন্তু তার বুকের ভেতর একটা বিস্ময় আর অপমানের ছেউ বয়ে যাচ্ছিল। প্রথম রাতের এমন অবমাননা কাশ্মীকালেও কোনো মেয়ে ভাবতে পারে না। মীরা চোখ বিষাদময় কণ্ঠস্বর নিয়ে বলল, When you have so many problems, why did you get married? And what is the meaning of ruining a girl's life like this? কারণ তার স্বাভাবিক ক্রুদ্ধ কণ্ঠে বলল, I am not obligated to explain myself to you. This marriage is just a family deal. মীরা কারণের এমন বাক্যের মানে বুঝতে চেষ্টা করলো। বিয়েটা একটা পারিবারিক ডিল, এইটা কেমন ধরা কথা হলো? কিন্তু কারণকে এই প্রশ্ন করা আর প্রয়োজন বোধ করলো না। কাকে বা করবে? করেও বা কি হবে? একটা অদ্ভুত উত্তর পাবে, বা তাই বা পাবে কিনা সন্দেহ। কারণ ক্ষণিক পর বারান্দার পাশে গিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু আর হেসে বলল, Nevertheless, if you would like, we can enjoy a night together in bed, darling. মীরার রাগ এবার তার সমস্ত সত্তাকে ছাপিয়ে গেল। কারণের মুখ থেকে যে বাক্যটি বের হলো তা যেন নিষিদ্ধ পল্লীর মেয়েদের সঙ্গে কথোপকথনের বিকৃত প্রতিধ্বনি। একজন মানুষের বিয়ে যদি নিজের অনিচ্ছায় হয়েও থাকে তাও হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু এমন নির্লজ্জভাবে কি কেউ বলতে পারে সে যে তার স্ত্রীর সঙ্গে রাত কাটাতে চায়? এ ধরনের কথা বলার আগে অন্তত পক্ষে একজনের বিবেকের দিকে তাকানো উচিত। মীরা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, Pardon me, Mr. Urk, you do reconsider your words. What is your perception of Bangladeshi girls? We hold our self-respect in high regards. কারণ হাসল। তার চোখে আর ঠোঁটে সে বিদ্রুপটা ফিরে এলো। মীরার সন্নিকটে এসে মুখের দিকে ঝুঁকে আস্তে আস্তে বলল, Strange, did I insult you? আচ্ছা, বাসর রাতে তাহলে কি করে? যদিও তোমার মতো মেয়ের সাথে আমার ঠিক যাবে না, তাই এইসব নাটক বন্ধ করো, বুঝেছো? মীরা আর কিছু না বলে গা জ্বালানো দৃষ্টিতে বিছানায় গিয়ে বসল। শোবার প্রস্তুতি নিতেই কারণ হঠাৎ বলে উঠল, তোমার সাহস তো কম না, আমার রুমে আবার আমার বেডেই ঘুমাতে যাচ্ছ। এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। বলে মুখ ঘুরিয়ে নিল। মীরা রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঘুরিয়ে বলল, ভদ্রভাবে কথা বলুন, আমারও ইচ্ছে নেই আপনার সাথে ঘুমানোর। ইয়া, নাও গেট আউট। মীরা রুম থেকে বের হতেই যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে কারণের ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম, আর হ্যাঁ, আই নেভার ওয়ান্ট টু সি ইউর ফেস। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। মীরার কর্ণধারে কথাটা এসে পৌঁছাতে অজানা ব্যথায় তার চোখের পাতা ভিজে গেল। মীরার হৃদয় ক্ষত তীব্র হয়ে উঠল। এক মুহূর্তেই তার সম্মানের প্রতিটি শিখা নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নিশ্চুপ হয়ে পাশের কক্ষে চলে গেল। মীরা চলে যাওয়ার পর কারান বিছানার উপর ছড়িয়ে থাকা সব গোলাপের পাপড়ি ক্রোধ ভরে ছুঁড়ে ফেলে দিল। পাপড়ি ভাসানো স্ফটিকে জলের পাত্রটিও এক ঝটকায় আছড়ে মেঝেতে ফেলে দিল। এরপর ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেটে আগুন ধরিয়ে ধীর স্থিরভাবে ছোটে তুলে নিল। দোয়ার কুণ্ডলি ক্রমশ বাতাসে মিশে যেতে থাকলেও তার মুখাবের প্রতিটি ভাঁজে আক্রোশের ছায়া গভীর থেকে গভীরতর হয়ে ফুটে উঠল। অর্থাৎ তার অন্তর্গত আগুনকে আর কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। অন্য ঘরের বিছানায় নিঃশব্দে শুয়ে থাকা মীরার চোখ থেকে বেদনাবাহী নোনা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। যাকে নিয়ে স্বপ্ন ছিল অগণিত, খুশির আশা ছিল অপরিসীম, আর আকাঙ্ক্ষার শেষ ছিল না, সেই সমস্ত কিছু মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল।
মানুষের চেহারার সঙ্গে যে তার মন বোঝা যায় না, এই সত্য আজীবন মীরার হৃদয়ে অমোচনীয়ভাবে গেঁথে থাকবে। নবরূপে সজ্জিত সেই মহিমান্বিতা মীরা সারা রাত নির্ঘুম কাটিয়ে ক্রমাগত একাকী কান্নায় ভেঙে পড়েছে। এই রাত তার কাছে কতটা বিষম, ভয়ঙ্কর এবং অসহনীয় যন্ত্রণার সেটা কেবল মীরাই জানে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার উপর দিয়ে তুমি যত স্বপ্ন পড়বে, সেই স্বপ্নই শেষে তোমার হৃদয়ে ভার হয়ে দাঁড়াবে। আর এখন থেকে এই কঠিন বদমেজাজি মানুষের সঙ্গে এক জীবন পথ পাড়ি দিতে হবে তাকে। মীরা ফুপিয়ে কাঁদতে কাঁদতে, নাক টানতে টানতে ব্যথা পড়া কঞ্চে বলে উঠল, এটা তো অন্যরকম হলেও পারতো। কত গভীর ভাব লুকিয়ে রয়েছে সামান্য বাক্যে। নারী চিরকাল তার সুখের ঠিকানা খোঁজে স্বামীর মাঝে। আর প্রথম রজনীর মাহাত্ম নারীর হৃদয়ে অন্যরকম দৃঢ়তা নিয়ে আসে। স্বপ্ন, প্রত্যাশা, অনুভূতির এক নিবিড় মিলবন্ধন। কিন্তু সে বিশেষ রাতে যদি নিজ স্বামীর কাছ থেকে এমন আঘাত আসে, তা কোনো নারীর পক্ষেই সহনীয় হতে পারে না। ভোরের প্রথম আলো ফুটতে কারান নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মীরা ফজরের নামাজ শেষে নিজ কক্ষটি গুছিয়ে রাখে। কারান চলে যাওয়ার পর সে তার কক্ষে গিয়ে বিশৃঙ্খলা দৃশ্য দেখে দাঁড়িয়ে যায়। তবে এক গভীর নিঃশ্বাস ফেলে বিছানা গুছিয়ে এবং ঘরটি পরিষ্কার করে রান্নার উদ্দেশ্যে নিচে নেমে আসে। নিচে এসে দেখতে পেল বাড়ির বড় বউ রোমানা আরামে সোফায় বসে পায়ের উপর পা তুলে আঙুর চেবাচ্ছে। মীরা তার দিকে একবারও নজর না দিয়ে রসোই ঘরে ঢোকার জন্য উদ্যত হলো। ঠিক তখনই রোমানা কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে দেয়, তা কেমন কাটলো বাসর রাত? আমার হাজবেন্ড দেবর নিশ্চয়ই তোমাকে খুশি করতে পেরেছে। এই বিব্রতকর প্রশ্নে মীরা খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে। পিছনে ঘুরে কথা এড়িয়ে অন্য কথা নিয়ে বলে, আপনাকে ভাবি ডাকলে হবে? রোমানার কণ্ঠে বিদ্রুপের সুর কুচকে সে বলে, তুমি আমাকে কিছু না ডাকলে বরং বেশি খুশি হব। হতে পারো অনেক সৌন্দর্যের অধিকারী, কিন্তু মনে রেখো আমি এ বাড়ির বড় বউ। তাই এ বাড়িতে আমার কথাই শেষ কথা। ভুলেও রাজত্ব নেওয়ার চেষ্টা করলে তোমার সামনে আমি এমন ভয়ঙ্কর রূপে আসবো যা তুমি কল্পনা করতে পারবে না। মীরা অবাক দৃষ্টিতে রোমানার পানে তাকিয়ে রইল। এমন সময় আসাদ চৌধুরী আবির্ভাব ঘটল। সিঁড়ি দিয়ে নিচে নেমে হাস্যোজ্জ্বল কণ্ঠে তিনি বললেন, কি ব্যাপার? ভালোই তো, সকাল সকাল আমার দুই বৌমার আলাপ আলোচনা জমে উঠেছে। মীরা মাথার কাপড় টেনে নিয়ে বিনম্র ভাবে বলল, আসসালামু আলাইকুম বাবা। আসাদ চৌধুরী হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম মা। তা আমার ঘরের লক্ষ্মী এত সকালে উঠে পড়েছে কেন? রোমানা কুচকে মনে মনে ফুঁসতে ফুঁসতে বলে, আধিক্যতা কই, আমার বিয়ের পর তো এসব কিছু বলেনি। মীরা বিনয়ের সঙ্গে উত্তর দিল, বাবা, নামাজের পর আর ঘুমোতে পারি না, অভ্যাস হয়ে গেছে, তাই ঘুম আসে না। আমি আপনার জন্য খাবার তৈরি করছি, আপনি বসুন। মীরার কথায় রোমানার মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। তখনই সিঁড়ি দিয়ে নামতে থাকা ইসাক ও তার স্ত্রী আসমিনী মুখ চেপে হাসতে লাগলো। আসমিনী কটাকের সুরে বলল, এত বড় বাড়ির বউ হয়েছ, একটু তো ভাব রাখতে শেখো। শুধু রূপের জৌলুসে থাকলেই হবে? এই বাড়ির বউরা কাজকর্ম করে না, তাহলে এতগুলো মেড রাখা হয়েছে কিসের জন্য? মীরা বিনয়ের সঙ্গে চোখ নামিয়ে বলল, ক্ষমা করবেন, বুঝতে পারিনি, তবে নিজের কাজ নিজে করতে ভালো লাগে। আসমিনী কঠিন স্বরে বলল, তোমাকে এত কাজ করতে হবে না, তুমি বরং আমার ছেলে কারানের যত্ন নাও। তা কাল রাতে আমার ছেলেকে খুশি করতে পেরেছে তো, নাকি শুধু রূপ দেখিয়েই রাত পার করে দিয়েছো? আসমিনের এই অশালীন কথায় মীরা একটু অবাক হয়ে কিছুটা লজ্জিত হলো। মনে মনে ভাবল, এবাড়ির সবাই কি এমন অদ্ভুত? একে তো কাল রাতে স্বামীর রূপের প্রমাণ পেলাম, এখন আবার এরা। ইসাক তখন আসমিনীর কানের কাছে কি ফিসফিস করে বলল, এসব কি বলছো, চুপ করো। আসাদ দ্রুত বিষয়টি সামলাতে বলল, হয়েছে হয়েছে, সবাই খেতে বসো এবার। পিউ, সবার খাবার রেডি করো। জি স্যার, রেডি টেবিল। সবাই টেবিলে খেতে বসে গেল। আরিয়ান ও আয়াসও এসে যোগ দিয়েছে। আরিয়ান বসে তির্যক নজরে মীরার দিকে তকে তকে বারবার তাকালো। মীরার প্রতিটি নড়াচড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। মীরার চোখ তার চোখে পড়তে সে দ্রুত দৃষ্টি সরিয়ে খাওয়ায় মন দিল। আয়াস আসমিনীর হাত নাচিয়ে বলে, আম্মু, ভাবি কি আমার সাথে নিয়েছে? প্লিজ প্লিজ
স্কুলে সবাই দেখুক আমার ভাবি কতগুলো সুন্দর। আশমিনী কড়া চোখে তাকিয়ে বলল, কথা কম বলে খাওয়া শেষ করো। মায়ের রাগী কথায় আয়াসের হাসি মুখটি মলিন হয়ে গেল। আসাদ জিজ্ঞেস করল, কারণ কি অফিসে চলে গেছে? আরিয়ান গম্ভীর স্বরে জবাব দিল, ও তো সবসময় আগে আগে যায়। বললাম আমি এই দিকটা সামলাতে পারবো। কখনো শুনেছে আমার কথা? খাওয়া শেষ করে তুই রওনা দে। ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁয়েছে। মীরা বিষণ্ণতার গভীরে ডুবে গিয়েছে। রুমের কোনায় নির্বাক হয়ে বসে আছে নিস্তব্ধ অন্ধকারে। তার মন ভারী হয়ে উঠেছে। নিজের মনে বলে উঠল, সবাই কি আর স্বামীর সুখ পায়? কথাগুলো বলা মাত্রই তার ঠোঁটে থেকে একটি গভীর আহত নিঃশ্বাস বেরিয়ে এলো। চোখের কোণে জমে থাকা অশ্রু সামলাতে না পেরে ভাঙা কঞ্চে বলে উঠল, মা জানো, খুব একা লাগে। এই বাড়ির সবাইকেই কেমন যেন অপরিচিত মনে হয়। একমাত্র বাবার সাথে কথা বললে একটু স্বস্তি পাই। তাও যদি তোমার মেয়ে মিশুক হতো, তাহলে হয়তো এই নিঃসঙ্গতাও কিছুটা কমতো। আকস্মাৎ দরজার বাইরে পায়ের শব্দ শুনে মীরা দ্রুত মাথার ঘোমটা টেনে নিল। তার বুকের ভিতর এক অজানা শিহরণ বয়ে গেল।